আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে আজ সমাবেশ বিএনপির। নেতাকর্মীদের নতুন দিক নির্দেশনা দিতে পারেন তারেক রহমান। মহাখালীর বাসা থেকে আটক ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির। সিএমএম কোর্টে তোলা হয়েছে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। এবং পানি নামার পর মৌলভীবাজারে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। শুধু সড়ক মেরামতেই লাগবে 450 কোটি টাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে আজ শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় এই সমাবেশ শুরু হবে। সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্যরা প্রধান অতিথি থাকবেন। 15 সেপ্টেম্বর সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়ে সমাবেশের তারিখ আজ ঠিক করা হয়। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনের সমাবেশ স্থলে আছেন আমাদের রিপোর্টার মুশফিকুর রহমান। চলে যাচ্ছি সেখানে। মুশফিক, বিএনপি নেতা কর্মীরা কি আসতে শুরু করেছেন? কি প্রস্তুতি দেখছেন নয়াপল্টনে? এই মুহূর্তে আমি একেবারে বিএনপির যে প্রধান কার্যালয় সেটার সামনে দাঁড়িয়ে আছি। এখানে যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু আজকের মহাসমাবেশ সেটা শুরু হবে। তবে এখনো পর্যন্ত দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা শহর থেকে যে নেতাকর্মীরা আসার কথা সেটা কিন্তু এখনো আসেননি বা আসছেন না এখনো, কারণ যেহেতু দুপুর 2:30টা নাগাদ শুরু হবে এই মহাসমাবেশ, সেহেতু কিন্তু তারা এখনো পর্যন্ত আসতে শুরু করেনি। তবে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন স্টেজের উপরে, তারা কিন্তু ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী। তারা কিন্তু শেষ মুহূর্তের কাজ তত্ত্বাবধান করার জন্য এসেছেন। আপনারা দেখছেন এখনো পর্যন্ত স্টেজের কিছু কাজ বাকি রয়েছে, অল্প সময়ের মধ্যেই সেই কাজগুলো সম্পূর্ণ হবে এবং নেতাকর্মীদের যে বসার জায়গা সেগুলো কিন্তু তৈরি করছেন। এদিকে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের জন্য বসার জায়গা করা হচ্ছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছে বলে আমরা দেখেছি এবং জেনেছি। এবং বাদবাকি কাজ যা আছে তা খুব বেশি সময় লাগবে না শেষ করতে, সেটাও তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যতটুকু জেনেছি যে আজকের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আজকের অনুষ্ঠানে বিএনপির যে মহাসচিব আছেন তিনি কিন্তু আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া দলের যারা স্থায়ী কমিটির সদস্য আছে এবং জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু বক্তব্য দিবেন এবং আজকে এখানে বেশ বড়সড় একটা জামায়াত হওয়ার কথা রয়েছে বলে আমরা জেনেছি নেতাকর্মীদের কাছ থেকে। তবে আমরা এখানে যখন থেকে এসেছি এবং যখন আসছিলাম তখন কিন্তু আমরা যেটা দেখেছি যে সমাবেশকে ঘিরে যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকা প্রয়োজন সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা রাস্তার কোনো পাশেই কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখতে পাইনি এবং সেই বিষয়ে নেতাকর্মীরা কিছুটা আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে হয়তোবা যেহেতু দুপুরবেলা এই সমাবেশটা শুরু হবে, সমাবেশ শুরু হওয়ার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হবেন বলে তারা আশা করছেন। এছাড়া এখনো পর্যন্ত প্রস্তুতি চলছে বলেই শেষ খবর আমি জানাতে পারছি। পরবর্তী ঘন্টায় পরবর্তী আপডেট অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এই ছিল সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। এর আগে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও দলের করণীয় ঠিক করতে রাতে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় রাজধানীতে আজকে সমাবেশ সফল করা, দলকে আরো সুসংগঠিত করা, অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মতামত ও পরামর্শ শোনেন তারেক রহমান। এছাড়াও বৈঠকে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ, সরকারি কর্মকর্তাদের বদলি, পদায়ন সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ। সোমবার রাতে রাজধানীর মহাখালীর বাসা থেকে তাকে আটক করা হয়। 5 আগস্ট যাত্রাবাড়ির কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আসামি তিনি। এদিকে সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকেও গ্রেফতার করা হয়েছে। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। রমনা থানার হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে ভাসানটেক থানার হত্যা মামলার 28 নম্বর এজাহার নামীয় আসামি শ্যামল দত্তেরও 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদের আদালতে হাজির করা হবে। ভারতে যাওয়ার পথে আটক সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ডিবি কার্যালয় থেকে রাজধানীর সিএমএম আদালতে নেওয়া হয়। এর আগে সোমবার রাত 11টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর কড়া পাহারায় তাদের ময়মনসিংহ থেকে ডিবি কার্যালয়ে আনা হয়। রোববার ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। দর্শক, এই মুহূর্তে সিএমএম কোর্ট চত্বরে আছেন সহকর্মী মনির হোসেন তপু। চলে যাচ্ছি তার কাছে। তপু, আদালত চত্বরের আর কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ চিন্তিয়া। আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে এই ঢাকার সিএমএম আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। এখানে আমরা দেখেছি সকাল 9টার দিক পর থেকে একে একে এখানে আসামিদের কোর্ট হাজতখানায় হাজির করা হয়েছে। এর পরবর্তীতে ঠিক 9:30টার পর থেকে এখানে হাজতখানা থেকে আসামিদেরকে আদালতে এজলাসে উপস্থিত আসামি যারা রয়েছেন রমনা থানার হত্যা মামলায় মোজাম্মেল হক, একই সাথে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 10 দিনের রিমান্ডে আবেদন করা হয়েছে। সেই মামলার এখন শুনানি চলছে। এবং অন্যদিকে সাংবাদিক শ্যামল দত্ত, তাকে ভাসানটেক থানার মামলায় রিমান্ডের আবেদন করা হয়েছে। সেই দুটি মামলার শুনানি এখন চলছে। আর আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে সাবেক যে রেলমন্ত্রী রয়েছে নুরুল ইসলাম, তাকেও যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে এরই মধ্যে 5 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। সেই বিষয়েও কিছুক্ষণ মধ্যে শুনানি হওয়ার কথা রয়েছে। আর আপনাকে যদি আদালতের প্রাঙ্গণের সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতি যদি একটু বলতে চাই, আমরা দেখেছি যে সকাল থেকে সেনাবাহিনীর সদস্য তারা এখানে উপস্থিত রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট এখানে কাজ করছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখানে সৃষ্টি না হয়। আর এবং যে সিএমএম আদালতের যে প্রধান যে ফটক রয়েছে, সেই ফটকগুলোতেও আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে এবং আসামিদের যাতে কেউ কোনো ধরনের আক্রমণ করতে না পারে সেই ধরনের সার্বিক ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো এই আসামিদের কতদিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ। পোশাক শিল্পে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরলেও এখনো আতঙ্ক কাটেনি বলে মনে করেন ব্যবসায়ীরা। তাদের মতে দেশি বিদেশি ষড়যন্ত্রে গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টি করা হয়েছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী দেশ ভারত 5টি রাজ্যে বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে। নিজেদের স্বার্থে সরকার শ্রমিক মালিক মিলে শিল্প ও অর্থনীতি টিকিয়ে রাখতে হবে বলে জানান নীতি নির্ধারকরা। শারফুল আলমের রিপোর্ট। ছুটির দিনেও চালু পোশাক কারখানা, বেড়েছে কর্মীদের ব্যস্ততাও। সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস সহ 1800 কারখানার মধ্যে সোমবার 1400-র বেশি কারখানায় পুরোদমে চলছে সব ধরনের পণ্য উৎপাদন। শিল্পাঞ্চলে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও। শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় 2 সপ্তাহের অচলাবস্থা থেকে ধীরে ধীরে কর্মপরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে কারখানায়। বিশ্লেষকরা জানান, একটি গোষ্ঠী অস্থিরতা তৈরি করে বাড়তি সুবিধা নিতে চাইছে। প্রথমে ছিল মিসক্রিন, তারপরে আসলো পলিটিক্যাল, তারপরে আসলো ঝুট, তারপরে আরো অনেক কিছু। ইন্ডিয়ার মতন দেশে বড় ব্যবসায়ী তারা প্রেস কনফারেন্স করছে যে বাংলাদেশের রেজিস্ট্রেশনে আমাদের প্রস্তুত নিতে হবে, বিকজ অনেক অর্ডার এখানে আসছে। পাকিস্তান তারা ডিক্লেয়ার করছে $5 বিলিয়ন অলরেডি ওখানে কিন্তু মুভ করছে।
সাভার আশুলিয়ায় সহিংস পরিস্থিতির মধ্যেই প্রতিবেশী দেশগুলো পোশাক শিল্পে নগদ সহ অবিশ্বাস্য সব প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে। এসব কারণে দেশে পোশাকের রপ্তানি অর্ডার কমে যাচ্ছে। শীত মৌসুমের নভেম্বর ডিসেম্বরের পণ্যের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কাও করছেন রপ্তানিকারকরা। দেশের রপ্তানি আয় ধরে রাখতে সব পক্ষকে একসাথে কাজ করার তাগিদ দেন ব্যবসায়ী ও শ্রম উপদেষ্টা। কর্ণাটক, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট এই 5টা প্রদেশে যদি কেউ বিনিয়োগ করে তাহলে সরকার ক্যাপিটাল মেশিনারির জন্য সর্বোচ্চ 50 কোটি টাকা দিবে সরকার নিজে। আর যদি একটা মহিলা কর্মীকে আপনি এমপ্লয়মেন্ট করেন তাহলে 6000 রুপি সরকার দিবে। এইটা 5 বছরের জন্য দিবে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখন আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা এই সুযোগটা তাদেরকে দেব কিনা। যদি আমাদের ইন্ডাস্ট্রি না থাকে তাহলে শ্রমিকেরও প্রয়োজন নেই, মালিকেরও প্রয়োজন নেই, আমারও প্রয়োজন নেই। শ্রম আইনের মধ্য থেকে আপনারা করতে পারেন, সেই দাবিগুলো আপনারা মেনে নেবেন যাতে করে এই পুঞ্জীভূত ক্ষোভটা বৃদ্ধি না হয়। কারো উস্কানিতে পা না দিয়ে অর্থনীতি ও দেশের স্বার্থে কারখানা সচল রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শ্রম অসন্তোষকে জিয়ে রেখে বহিরাগতরা যেন ফায়দা লুটতে না পারে সেদিকে শ্রমিক মালিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ তাদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। পানি নামার পর মৌলভীবাজারে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ঘরবাড়ি, ফসলি জমির সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে 350 কিলোমিটার পাকা সড়ক। পানির তোড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সড়ক মেরামতে 450 কোটি টাকা লাগবে বলে জানিয়েছে এলজিইডি। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বন্যার পানি নামার পর মৌলভীবাজারের বিভিন্ন স্থানে স্পষ্ট বের হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফসল, মাছের খামার ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নেমে যাওয়া সড়কগুলোর কোনোটি ভেঙে গেছে, কোনোটিতে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। ফলে ব্যাহত হচ্ছে জেলার যোগাযোগ ব্যবস্থা। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 145টি সড়কের 350 কিলোমিটার রাস্তা ও 11টি ব্রিজ কালভার্ট। যাইতেছে না, কোনো যাওয়ার কোনো প্ল্যানে হইতেছে না। আপনি হাত দিয়া বয়স্ক যাইতে পারতেছে না, যে রাস্তা হয়ে গেছে যে বাঙ্গিয়া একবারে, এখানে তো একবারে নালার মতো হয়ে গেছে 2-3 জায়গা। হসপিটালে যাইতে হইলে রাস্তা বালা নাই, কই দিকে যাইতো, গাড়ি নাই, কেমনে যাইতো মানুষ? কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর উপজেলার বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়ক ভেঙে গেছে। কোথাও পানির স্রোতে বিলীন হয়েছে সড়ক। দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। বেড়েছে পরিবহন ভাড়াও। 3 দফা বন্যা হয়েছে। এই বন্যার কারণে বেশি রাস্তাঘাট ভাঙছে। ভাঙার কারণে আমরা ভোগান্তি করছি। আর যাত্রী যাইতে যাইতে আমারও কষ্ট হয়, গাড়িরও কষ্ট হয়, আমরাও কষ্ট হয়, যাত্রীরও কষ্ট হয়। বন্যা পরবর্তী যে আমাদের যে অবস্থা, যে রাস্তাঘাটের যে অবস্থা, সেটা আমরা চাকরিজীবী বা সাধারণ যে আমরা যে সাধারণ যে মানুষজন রয়েছি, সে মানে সময়ের মধ্যে আমরা উপস্থিত হতে পারি না। তবে দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কের মেরামত কাজ শুরু হবে বলে জানিয়েছে এলজিইডি। সার্ভে চলছে আমাদের ফিল্ডে, আমরা এই ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট কাজ চলছে আমাদের। আমরা এই তথ্য পাঠানোর পরে পরবর্তীতে বরাদ্দ আসলে আমরা দ্রুত এই রাস্তাগুলো মেরামতের কাজ শুরু করব। আমরা প্রাথমিকভাবে চলাচল উপযোগী করার জন্য কিছু ইমার্জেন্সি কাজ করছি। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে কয়েক বছর সময় লাগবে, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাতে মাঠে নামছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত 1টায় জার্মান ক্লাব ভিএফপি স্টুটগার্টকে মোকাবেলা করবে আনচেলতির দল। স্কোয়াডে থাকা কিলিয়ান এমবাপ্পে আছেন মাদ্রিদের জার্সিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার অপেক্ষায়। গত মৌসুমে টুর্নামেন্টের শিরোপা জিতে মাদ্রিদকে বিদায় বলেছিলেন ক্লাবটির অন্যতম সেরা তারকা টনি ক্রুস। তাকে ছাড়াই লড়াইয়ে নামবে লা ব্লাঙ্কোরা। ক্রুস না থাকায় মাঠের দায়িত্বের বড় অংশই থাকবে আরেক তারকা লুকা মডরিচের কাঁধে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে মাঠে নামার আগে মাদ্রিদ কোচ কার্লো আনচেলতি বলেন তারা লড়াইয়ের জন্য প্রস্তুত। জয় দিয়ে শেষ করেছিলেন, নতুন মৌসুমের শুরুটাও সেভাবেই করতে চান। স্পেনের ক্লাব এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে সর্বোচ্চ 15 বার।
তাবিথ আউয়ালকে সাথে নিয়েই ফুটবল ফেডারেশনে কাজ করতে চান সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। আসন্ন নির্বাচনের সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রাতে মহাখালীতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল আমিন বলেন, সব বিভাগ থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে প্যানেল ঘোষণা করবেন তিনি এবং সম্পূর্ণ নতুন ধারণা নিয়ে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তার। আমরা একটা শক্তিশালী ফুটবল ফেডারেশন বোর্ড করতে চাই, যে বোর্ডটাকে যে ট্রাস্টগুলো আমাদের নষ্ট হয়েছে সেই ট্রাস্টগুলো যাতে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা একটি শক্তিশালী এবং একটা প্রেজেন্টেবল বোর্ড তৈরি করার জন্য আমরা মনস্থির করেছি। আমরা বিভিন্ন লেভেলে বিভিন্ন লোকজনের সাথে আলোচনা আমরা শুরু করেছি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে আজ সমাবেশ বিএনপির। নেতাকর্মীদের নতুন দিক নির্দেশনা দিতে পারেন তারেক রহমান। সিএমএম কোর্টে তোলা হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে রিমান্ড চেয়ে আবেদন। এবং পানি নামার পর মৌলভীবাজারে ভেসে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। শুধু সড়ক মেরামতেই লাগবে 450 কোটি টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।